সবাইকে স্বাগত। নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। মঙ্গলবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অব্যাহতি পেলেন ডাক্তার মুরাদ হাসান। এর আগে নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, বেফাঁস বক্তব্যের দায়ে নৈতিক স্খলনের অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার দুপুরে পদত্যাগপত্র জমা দেন তিনি। অবশেষে পদত্যাগে বাধ্য হলেন আলোচিত সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দল থেকে বহিষ্কার করায় মুরাদের সংসদীয় পদ থাকবে কিনা সিদ্ধান্ত নেবেন স্পিকার। এদিকে মাস কয়েক আগ থেকেই মুরাদের মধ্যে পরিবর্তন দেখছিলেন তথ্যমন্ত্রী। নাইমাল জিকোর রিপোর্ট। একটি ফোন কল রেকর্ড ও নেট দুনিয়ার কয়েকটি ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সেই প্রেক্ষাপটে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ হাতে সই করা পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন তথ্য প্রতিমন্ত্রী। সেখানেও ছিল ভুল। সংশোধন করে আবারও পাঠানো হলো তা প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে। প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের পদত্যাগ বিষয়ে তথ্যমন্ত্রী জানান, কয়েক মাস ধরেই স্বাভাবিক ছিলেন না ডাক্তার মুরাদ। কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো দলের সাথে কনসাল্ট না করেই দিয়েছেন বা সরকারের অভ্যন্তরে কনসাল্ট না করেই দিয়েছেন, যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার এবং দল বিব্রত হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মুরাদ হাসানকে। মন্ত্রীর থেকে তাকে পদত্যাগ করতে হলো, সরে যেতে হলো। এটা তো দল থেকেও এটা পদে ছিল, অব্যাহতি পাচ্ছে এটা। আর এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে, সেটা মাননীয় স্পিকার সিদ্ধান্ত নিতে পারে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কোনো পদেই যাতে মুরাদ হাসান না থাকতে পারে সে ব্যাপারে সুপারিশ করবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী, ক্যাবিনেট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখতিয়ার, উনি তার ক্যাবিনেট থেকে তাকে অপসারণ করেছেন। কিন্তু আমরা যারা দল করি, আমি মনে করি এই ধরনের রুচিহীন ব্যক্তি, নিম্ন রুচির, যার মধ্যে ন্যূনতম রুচিবোধটা নেই, অশ্লীল কথাটা বলে, তার সংগঠনের কোনো দায়িত্বশীল পদে থাকার কোনো সুযোগ নেই, তার সেই যোগ্যতা হারিয়েছে। বিগত কয়েক মাস ধরে নেট দুনিয়ায় ঝড় তুলেছিল ডাক্তার মুরাদ হাসান। কখনো গান, কখনো বা নাচ, অথবা ফোন কল রেকর্ডে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে হারালেন মন্ত্রিত্ব, দলীয় পদ, একইভাবে হারাতে পারেন সংসদ সদস্যর মর্যাদাও। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডাক্তার মুরাদ হাসানকে ডাকা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। ওই ঘটনার আদ্যোপান্ত জানতে এরই মধ্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয় চিত্রনায়ক ইমনকেও। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিজেদের সদর দপ্তরে নিয়ে যায় র্যাবও। বিস্তারিত মাসুদা লাবুনির প্রতিবেদনে। এই ভাষার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল? চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অশ্লীল ভাষায় গালি দেয়া অডিওটিও অবশেষে প্রকাশ্যে এলো। জানিয়ে আলোচনার পর মুখ খুলেন মাহি নিজেও। আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত, আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। ঘটনার শুরুটা বছর 2 আগে হলেও সম্প্রতি চিত্রনায়ক ইমন ও ডাক্তার মুরাদ হাসানের একটি অডিও ফাঁস হয়। এর জেরে সোমবার ও মঙ্গলবার ডিবি কার্যালয়ে হাজির হন ইমন। ডিবির যুগ্ম কমিশনার জানান, ডাক্তার মুরাদ হাসানের সাথে অডিও ফাঁসের পর সাইবার নিরাপত্তা চাইতে ডিবি কার্যালয়ে আসেন ইমন। এছাড়া ডাক্তার মুরাদ হাসান ইউটিউবে যে ব্যক্তির টক শোতে এসে নিয়মিত হাজির হয়ে অশোভন কথা বলতেন, তাকেও খুঁজছে ডিবি। এই উপস্থাপকের নাম বোধহয় মনে হয় সম্ভবত নাহিদ। তাকে আমরা দেখেছি প্রায়শই সে হাসে এবং সে একটা উস্কানিমূলক প্রশ্ন করে, এরকম আমরা দেখেছি। তো তার সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। সে মানে ইচ্ছাকৃত এগুলি করেছে, করে না মানুষকে বিভ্রান্তি করার জন্য এগুলি করে, আমরা দেখবো, এটা তদন্ত করে দেখবো।
হারুনুর রশিদ জানান, চিত্রনায়িকা মাহিয়া মাহি যদি কোনো অভিযোগ করেন তা আমলে নেবে ডিবি। মাহি সে যদি ইমন যেভাবে আসছে তার প্রবলেমের কথা বলতে আসছে যদি সে আসে আমরা অবশ্যই কথা বলবো। আমি তো এখনো বলি যে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করে নাই। যে কোনো অভিযোগ আসলে সেই অভিযোগগুলি তদন্ত করি, আমরা খতিয়ে দেখি, সেটা যে কারোর বিরুদ্ধে হতে পারে। ইমন জানান, তথ্য প্রতিমন্ত্রী হওয়ায় বিভিন্ন সময় তাদের সাথে অশোভন আচরণ করলেও তারা কোনো অভিযোগ করেননি। আমার জায়গা থেকে আমি কখনো প্রশ্নই আসে না যে আমি ওকে নিয়ে যাই, বরঞ্চ আমি আর ওকে উনি যেই অবস্থায় ছিলেন আমি ওনার জায়গা থেকে একটু ঠান্ডা করার চেষ্টা করেছি, ম্যানেজ করার চেষ্টা করছি। হ্যাঁ ভাই আসছি, স্বাভাবিক পরিস্থিতি আনার চেষ্টা করছি। যদি আমি জানতাম যে রেকর্ড হবে তাহলে আমি কথাবার্তা আরও সুন্দর হতো, ভাইয়া না আসবো না। সো এগুলো গোছানো ছিল না ডেফিনেটলি। সো রেকর্ড করার কোনো অপশন নেই, আর আমার জায়গা থেকে যেহেতু রেকর্ড নেই, লিক হওয়ার কোনো চান্স নেই। মাহি ও চিত্রনায়ক ইমনকে ফোন করে অশোভন আচরণের পর একে একে বেরিয়ে আসে ডাক্তার মুরাদ হাসানের অশোভন ও অশ্রাব্য ভাষার নানা কথোপকথন ও ভিডিও। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কুয়াশার কারণে 7 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ফেরিঘাটে পারাপারের গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পারাপারের অপেক্ষায় কি সংখ্যক গাড়ি আটকা পড়েছে এবং মানুষের ভোগান্তি কতটা দেখছেন, জানাবেন বিস্তারিত। আরেকটি বিষয় আমি দেখাতে চাবো যে এই সকল যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক কিন্তু রাত্রে আসছে, অনেকেই 12টার পরে আসছে, 2টার দিকে আসছে। তারা কিন্তু অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে রাত 2টার থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে তাদের কিন্তু সারা রাত এই ফেরিঘাটে অপেক্ষা করতে হচ্ছে ফেরি পারে। তবে ঘন কুয়াশার কারণে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করার কারণে কিন্তু তারা ফেরি পারাপার হতে পারে না। এদিকে দীর্ঘ সময় ফেরি পারাপার না হতে পেরে দৌলতদিয়া ঘাটে কিন্তু প্রায় 6 শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন ফেরি পারের অপেক্ষায় কিন্তু থাকে রয়েছে। তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে টানা 7 ঘন্টা ফেরি পারের অপেক্ষায় থেকে তাদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দুর্ভোগের মধ্যে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু তাদের কোনো প্রকার দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো মোকাবেলা করতে পারে নাই এবং গাড়ির মধ্যেই কিন্তু তাদেরকে বসে থাকতে হচ্ছে। নিরাপত্তার অভাবে কিন্তু তারা নদী বাইরেও বেরোতে পারে নাই। অনেকেই বলছে যে বাইরে বের হলে অনেকের কাছ থেকে মোবাইল এবং অনেক কিছু কেড়ে নিয়েছে, এ ধরনের অভিযোগও আমাদের কাছে 2-4 জন বলেছে। তো সব মিলে বলা যায় যে দৌলতদিয়া পাতিলের নদীতে রাত 2টা থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে প্রায় 6 থেকে 7 শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন এবং প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সও পারের অপেক্ষায় রয়েছে। এরা সকাল 9টার দিকে ফেরি চলাচল শুরু হওয়ার পর থেকে পুনরায় দৌলতদিয়া পাতিলিয়া নৌরুটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকগুলো পারাপার হওয়ার চেষ্টা করছে। তবে আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাতিলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলে এই সকল যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করা সম্ভব হবে। তবে তারা আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে এই নদীতে বর্তমান 16টি ছোট বড় ফেরি রয়েছে, আর এই 16টি ফেরি দিয়েই কিন্তু তাদেরকে এই সকল যানবাহন পারাপার করার মোকাবেলা করতে হবে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের এই বৃষ্টিতে বরগুনা ও পটুয়াখালীর আমন ধান ও রবি শস্যের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষক। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়া হবে। সুমন শিকদার ও শিকদার জোবায়ের হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রামের আমন ধান ক্ষেতের। গেল 2 দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে এখানকার কয়েক হাজার হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান।
কৃষকরা জানান আর কয়েকদিন পরেই ধান ঘরে তুলতে পারতেন তারা। অসময়ে এই বৃষ্টিতে ফসল হারিয়ে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। যেগুলো কাঁচা আছে ওগুলোর তো ক্ষতি হয়েছে এবং যেগুলো পাইকে গেছে ওদানেরও ক্ষতি হয়ে গেছে। আমি 2 জায়গায় ধান দিছি 100 মনের বেশি হইতে, কিন্তু এই বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। অতিবৃষ্টিতে যে কলই ফলাইছে কাটিতে কাটিতে সমস্ত কলই নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পরবর্তী প্রণোদনার আওতায় আনবো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা উপজেলা কৃষি অফিস থেকে আমরা কৃষকদের জন্য এটাই করতে পারি। একই চিত্র পটুয়াখালীতেও ভারী বর্ষণে তলিয়ে গেছে এ জেলার 8 উপজেলার 1 লক্ষ হেক্টরের বেশি জমির ধান এবং কয়েক শত হেক্টর জমির তরমুজ সহ বিভিন্ন ধরনের রবি শস্য। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী উপজেলা রাঙ্গাবালিতে। কৃষকরা জানান 50 ভাগ জমির ধানও ঘরে তুলতে পারেনি তারা। ঠিক এ সময়েই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ধান ক্ষেত। লাখ 5 টাকা খরচা করছিলাম, সারাও মনে করেন কিছু জ্বালাইছিল। বৃষ্টিতে আর সমস্যা সব পজিটিভ ভাই, আল্লাহ রহমত না করে কোনো ভাই আমার রহমত নাই। কৃষি কর্মকর্তারা বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। কর্তৃপক্ষের সাথে আমাদের সার্বক্ষণিক আমরা তাদেরকে অবহিত করে যাচ্ছি যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা মাঠের কি অবস্থা। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আছেন, তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ সহ সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কৃষির কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এই ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে এবং কি বলছেন কৃষকেরা, তাদের ভোগান্তির চিত্র জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে মাঠের যে আমরা এসে দেখছি যে এখনো পানি বেঁধে রয়েছে, অর্থাৎ যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের ফলে এই মাঠে পানি বেঁধে রয়েছে। আপনি জানেন যে সবজির জোন হিসেবে খ্যাত যশোরের চুড়োমনকাটি, 7 মাইল, বাগডাঙ্গা এই এলাকাটি, সেক্ষেত্রে যে সবজির ক্ষেতে পানি বেঁধে থাকার কারণে কিন্তু এই সবজি যে মারা যাওয়ার উপক্রম হয়েছে। আমি একটু কৃষকদের সাথে কথা বলবো। কি অবস্থা আপনার ক্ষেতের? আমার ক্ষেতে এখন পানি বেঁধে রয়েছে, যেহেতু পাশে দেখতেছেন কফি এবং পেঁয়াজ আছে, পটল আছে, এগুলো সবই পানি বেঁধে রয়েছে। এখন যে পানি বেঁধে রয়েছে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আমাদের ফসল এখন বিনষ্ট হয়ে যাওয়ার পথেই আছে। তাহলে আমাদেরকে এখন কি করণীয় এই নিয়ে আমরা খুব চিন্তিত আছি। কি অবস্থা? আমাদের মাঠের ধান সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন। এখন তো আমাদের ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি সবই শীতকালীন সবজি, শাক সবজি, লাল শাক এই সবই আছে। এই সব বুইতে, সকল বুইতে পানি জমে থাকার কারণে আমরা এই পানি হাতে এই যে গামলা দিয়ে পানি এভাবে সেচে আর কি শেষ করতে পারছি না, পানি শুকাতে পারতেছি না। যার কারণে আমাদের এই সবজিগুলো অধিকাংশই পচনশীল সবজি এবং পচে যাচ্ছে, বাজারজাত করতে পারছি না। আমরা প্রত্যেকটা এই গ্রামের সকল চাষি আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন। অনেক সার মাটি দিয়ে রবি শস্য যেগুলো করেছি আমরা সব শস্যই ওগুলো পানির তলে। আমাদের মাঠে বাঁধাকপি, ফুলকপি, পটল, পাশাপাশি মুসুরি, সরিষা এগুলো পানির নিচেই তলিয়ে আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সব সবজি খেতেই সমস্যা রয়েছে এবং এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মাঠে। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ পিস স্টোরিতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম 16 শহর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামালকে উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে বারবার ড্রেনে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে, এগুলোর দায় আসলে কার এবং কেন থামানো যাচ্ছে না, কি বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি দেখতেই পাচ্ছেন যে খালে পরে কিন্তু শিশুটি নিখোঁজ হয়েছে। নেমেছেন কিন্তু দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই শিশুটিকে খুঁজে পায়নি, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি শিশুটির বাবার চোখের সামনে কিন্তু আসলে শিশুটি নিখোঁজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেও কিন্তু বুঝছে, কিন্তু আসলে কালের পারে এসে কিন্তু অপেক্ষা করছে শিশুটির অন্তত লাশটি পাবে কিনা। কিন্তু এর আগেও কিন্তু 3 মাস আগে সবজি বিক্রেতাও কিন্তু আসলে এভাবে ড্রেনে পড়ে সেও নিখোঁজ আছে, তার কোনো লাশও কিন্তু পাওয়া যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে খালগুলো
আমরা দেখানোর চেষ্টা করছি, সে খালগুলো এইভাবে যে ময়লা আবর্জনায় একেবারে কিন্তু পরিপূর্ণ থাকার কারণেই কেউ পড়ে গেলে কিন্তু তাকে খুঁজে পাওয়াটা খুব একটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন ফায়ার সার্ভিস, যারা উদ্ধার কাজ চালাচ্ছেন গতকাল থেকে, এখনও তারা উদ্ধার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমি জানতে চাই কেন তাকে উদ্ধার করা যাচ্ছে না? অবশ্যই আমরা কাজ করছি, তো আমাদের কাজ অব্যাহত আছে, এখনো ইনশাল্লাহ উদ্ধার হবে। গতকালও তো আপনারা চেষ্টা করেছেন, কিন্তু খালের মধ্যে তো অনেক ময়লা আমরা দেখছি, কিন্তু আসলে এই যে ময়লা আবর্জনা পড়ে আছে তার কারণে কিন্তু আপনাদেরকে ব্যাক পেতে অবশ্যই অবশ্যই ময়লা তো পরিমাণ, ঠিক আছে, ব্যাক করতে হচ্ছে, তারপর আমরা চেষ্টা চালাচ্ছি ময়লাগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। এরকম অসংখ্য নালা এবং খাল এইভাবে কিন্তু আসলে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। আসলে এইগুলো যে পরিষ্কার করা হচ্ছে না, আপনারা যখন উদ্ধার কাজে যান কিরকম ব্যাক আপনারা পান? ময়লা যে ঠিক আছে আমাদের ব্যাক পেতে হয়, এখানে মশা মাছি আছে, বিভিন্ন কিছু আছে, যার কারণে আমাদের চেষ্টা করছি উদ্ধার করা। স্থানীয় কয়েকজনের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে খালগুলো যেখানে কিন্তু আসলে পরিষ্কার থাকার কথা রয়েছে, সেই খালগুলো এখন দেখতে কেমন লাগে? কাছাড়া ময়লা জামাই রয়েছে, ময়লা মর্যাদা জামাই রয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু জানতে চাচ্ছি খালগুলো দেখতে কেমন এখন? এখন তো পরিষ্কার হচ্ছে, একটু পরিষ্কার করলে ভালো হবে, ময়লা বেশি দেখা যায়, ময়লা বেশি। ময়লার কারণে, আবর্জনার কারণে ওই দুর্ঘটনা ঘটে, এটার কারণে। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে স্থানীয় লোকজন যারা আছেন তাদেরও কিন্তু দাবি উঠেছে। তারা বলছেন এইভাবে যদি খালগুলো যদি পড়ে থাকে তাহলে তো যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এই পর্যন্ত দুজন নিখোঁজ হলো, একজনের লাশ উদ্ধার করতে পারলেও আরেকজনের লাশ কিন্তু উদ্ধার করতে পারেনি। এখন শিশুটি নিখোঁজ হলো, তারও কিন্তু আসলে 2 দিন পার হলো, এখনও চেষ্টা করছেন, তারও কিন্তু কোনো খোঁজ কিন্তু তারা পাচ্ছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের কর্মসূচি চলাকালীন সময়ে নোয়াখালীতে ট্রাক চাপা এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার সোনাপুরে গতকাল এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অজয় মজুমদার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র। ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজয় মজুমদার সোনাপুরে সিএনজি অটোরিকশা থেকে নামার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে পুলিশ ওই ট্রাক ও তার চালককে আটক করে। এদিকে মেধাবী শিক্ষার্থী অজয় মজুমদারের মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানান। সকালে বাসে যাবে, মা ক্লাস আছে, ক্লাস করি, অহরহ দুর্ঘটনা ঘটতেছে। বিশেষ করে আমাদের নোয়াখালীর এই রাস্তাটা এতই খানাখন্দে ভরা যে আমাদের ইউনিভার্সিটির দুতল বাসগুলো যে কোনো সময় একটা বড় দুর্ঘটনার কবলে পড়ে যাবে। এর আসলে সুস্থ বিচার হওয়া উচিত, রাস্তাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত, যারা আছেন ওনারা যেন এর যথাযথ ব্যবস্থা নেয়। চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের জন্য কোটি টাকা দিয়ে কেনা 2টি সি অ্যাম্বুলেন্স পড়ে আছে বহু বছর। প্রতিনিয়তই জটিল রোগী নিয়ে ভোগান্তির শেষ নেই সাগর বেষ্টিত দ্বীপবাসীর। উন্নত চিকিৎসার আশায় সমুদ্রপথে জটিল রোগী নিয়ে চট্টগ্রামে পাড়ি দিতেই মৃত্যু হয় অনেকের। স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমানের অভিযোগ, উত্তাল সাগর পাড়ি দেওয়ার সক্ষমতা নেই এসব সি অ্যাম্বুলেন্সের। হাওর অঞ্চলের উপযোগী সি অ্যাম্বুলেন্স সন্দ্বীপে দেয়ায় আসছে না কোনো কাজে। আর সিভিল সার্জন বলছেন এসব বিষয়ে পত্র পাঠাবে দপ্তরে। সন্দ্বীপ থেকে ঘুরে এসে আদুল ইসলাম বাবুর ক্যামেরায়, চট্টগ্রাম থেকে নয়নপুরা জয়ের বিস্তারিত রিপোর্টে। চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদের নাম সন্দ্বীপ। সাগর বেষ্টিত সন্দ্বীপে ভালো মানের সরকারি হাসপাতাল না থাকায় সমুদ্র পাড়ি দিয়েই অসুস্থ রোগীদের নিয়ে আসা হয় ট্রলার বা স্পিড বোট করে চট্টগ্রামে, তাও আবার দিনের বেলা। রাতে কোনো প্রসূতি রোগীর খারাপ অবস্থা হলে উন্নত চিকিৎসায় চট্টগ্রামে আনতে চাইলেও আনা যায় না উত্তাল সাগরে ভালো মানের ট্রলার কিংবা স্পিড বোট না থাকার কারণে।
দীর্ঘ 13 বছরের বেশি সময় ধরে পড়ে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগকে দেয়া সি অ্যাম্বুলেন্স আর উপজেলা প্রশাসনকে 5.5 বছর আগে দেয়া উন্নত মানের আরো একটি সি অ্যাম্বুলেন্স থাকলেও চলে না পানিতে। তাই দুর্ভোগের শেষ নেই এই দ্বীপ অঞ্চলের মানুষের। এটা যদি থাকতো আমরা ফারাফারে একটা ব্যবস্থা করতে পারতাম, রুগী নিতে পারি না, রুগীর জন্য যে অ্যাম্বুলেন্সটা আছে এটা ওই বিয়ে ফিরে চলাফেরা করে। ঘাটে স্পিড বোট নাই, তারপরে আছে সবকিছু বন্ধ, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। জনপ্রতিনিধিরা বলছেন হাওড় অঞ্চলের উপযোগী সি অ্যাম্বুলেন্স হওয়ায় উত্তল সাগরে পাড়ি দিতে পারছে না এইসব অ্যাম্বুলেন্স। এই চ্যানেলের চলাচলের উপযোগী সি অ্যাম্বুলেন্সগুলো নয় এবং এগুলো নেওয়া হয়েছে হাওড় বিলের জন্য। যেহেতু আমাদের যাতায়াত ব্যবস্থা খুব সমস্যা, বারবার পিড়াপিড়ির কারণে আমরা তখন ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে এটা দেওয়া হয়েছিল। বিচ্ছিন্ন এই দ্বীপের 4.5 লাখ মানুষের উন্নত চিকিৎসা দিতে সি অ্যাম্বুলেন্সের কোনো বিকল্প নেই বললেন জেলা পরিষদের চেয়ারম্যান। এখানে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে সেগুলো অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইতে হলে সি অ্যাম্বুলেন্সটা অত্যন্ত জরুরি। এটা জনবল এবং অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণে অ্যাম্বুলেন্সটা ঠিক মতো চলে না, ঠিক আছে না। এটা যখন আমাকে এখন ইউএসএনএর প্রতি নির্দেশনা দিয়ে আসি, আমি এটাই যে উনি আমাকে যাতে জনবলের জন্য লিখেন, এটা লিখতে পারে আমি এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটার জন্য লিখবো। তবে পরিকল্পিতভাবে এই সি অ্যাম্বুলেন্স ক্রয় না করার কারণেই দুর্ভোগ থেকে গেল সন্দ্বীপের বাসিন্দাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঢাকা টেস্টের খবর। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ফলোঅনে পড়েছে বাংলাদেশ। আগের দিনের 76 রানে 7 উইকেট নিয়ে দিন শুরু করে মাত্র 11 রান যোগ করতে 87 রানে অল আউট হয় সাকিবরা। 213 রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে ফলোঅনে আবারও ব্যাট করতে পারিয়েছে পাকিস্তান। এর আগে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে দলীয় সর্বোচ্চ 32 রান করেন সাকিব আল হাসান। সাজিদ খান 42 রানে নিয়েছেন 8 উইকেট। শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন 1 উইকেট। দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন আমাদের সহকর্মী তৌহিদুল ইসলাম। ঢাকা টেস্টের সর্বশেষ তথ্য জানবো তার কাছ থেকে। তৌহিদ, ফলোঅনে বাংলাদেশ, বৃষ্টির বাধার পরও ঢাকাতে বাংলাদেশের টেস্টের এক ইনিংসে দৈর্ঘ্য মাত্র 32 ওভার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের করণীয় কি বলে মনে করেন, জানাবেন বিস্তারিত। আকাশ, ধন্যবাদ। আকাশ, আসলে মিরপুরের উইকেটটা যদি আপনি দেখেন, আসলে এখানে যদি আপনি সাজিদ খানের বোলিং ফিগারটা বিবেচনায় আনেন তাহলে দেখবেন যে তিনি কিন্তু একাই আসলে 8টা উইকেট নিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে আসলে কতটা স্পিন ফ্রেন্ডলি বর্তমানে মিরপুরের উইকেটটা। টেস্টে এমনিতেই পঞ্চম দিনে কিন্তু ব্যাট করা অনেক কঠিন হয়ে যায়, যদিও বৃষ্টির কারণে এখানে প্রায় 2.5 দিনের খেলা কিন্তু হয়নি। এরপরও কিন্তু উইকেটে যথেষ্ট পরিমাণে টার্ন রয়েছে এবং উইকেট যথেষ্ট পরিমাণে ফেটেছে। তো এই অবস্থায় কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে যে লক্ষ্যটা হওয়া উচিত, যে আসলে কতটা সময় তারা উইকেটে দিতে পারেন এবং কতটা সময় ধরে তারা ব্যাট করতে পারেন। আসলে এই ম্যাচের যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে কিন্তু বাংলাদেশের পক্ষে ম্যাচ নিয়ে আসার কোনোই সম্ভাবনা বর্তমানে নেই। সেই হিসাব থেকে আসলে বাংলাদেশের মূল লক্ষ্য এখন একটাই, যে কোনোভাবে ম্যাচটা ড্র করা। সকালের অবস্থা যদি আপনি দেখে থাকেন, মাত্র আসলে তারা 28 মিনিট খেলতে পেরেছে 3টা উইকেট, যেখানে সাকিব আল হাসানের আসলে কিছুটা চেষ্টা ছিল দলটাকে যতদূর পর্যন্ত এগিয়ে নেওয়া যায়। আজকে দ্বিতীয় ইনিংসে যদি আপনি বিবেচনায় আনেন, অলরেডি কিন্তু বাংলাদেশের 1টা উইকেট চলে গেছে। সেখান থেকে আসলে সারাদিন সার্ভাইভ করাটা বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন হবে। যে স্পিনের উইকেট এবং শাহিন শাহ আফ্রিদি রয়েছে, তাদের পেসার, সব কিছু তাদের বোলিং যে ইউনিটটা, সেই ইউনিটটা বিবেচনায় যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আজকের দিনটা বাংলাদেশের জন্য আসলেই সার্ভাইভ করার অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের অনেক দৃঢ়তার সঙ্গে আসলে তাদেরকে মোকাবেলা করতে হবে এবং উইকেটে যে স্পিনে যে টার্নটা নিচ্ছে সেটা বুঝে তাদেরকে ব্যাট করতে হবে। এবং এরই মধ্যে কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের প্রথম যে ব্যাটসম্যানটা আউট হয়েছে, সে কিন্তু আসলে 12 রানের মধ্যেই বাংলাদেশের 1 উইকেট চলে গেছে। তো এই অবস্থা থেকে শেষ সেশন পর্যন্ত খেলা নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের যে টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানরা আছে, যারা প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ এবং প্রথম টেস্টেও কিন্তু লিটন ছাড়া সেভাবে কারো কোনো ইনিংস ছিল না, তো সেই বিবেচনায় আনলে আজকে কিন্তু বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই কঠিন হতে যাচ্ছে। এবং এই অবস্থা থেকে ম্যাচটা ড্রর দিকে নিয়ে যাওয়া কিন্তু বাংলাদেশের যে লক্ষ্যটা থাকবে, সেই লক্ষ্য অর্জনটাও কিন্তু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে এই উইকেটের বিবেচনায়। তো আকাশ, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। স্বাধীনতার 50 বছর উপলক্ষে এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। প্রাণী সম্পদ খাত থেকেও আসবে বৈদেশিক মুদ্রা। ইউরোপ আমেরিকায় রপ্তানি হবে গরু ছাগলের মাংস। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, উৎপাদন পর্যায়ে মান ঠিক রাখতে গবেষণাগার তৈরি ও খামারিদের
প্রণোদনা দেবে সরকার। বিশ্লেষকরা মনে করেন স্বাধীনতার 5 দশকে মাংস উৎপাদনে স্বনির্ভর হলেও ঘাটতি আছে দুধ ও ডিমে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি কিংবা নারীর ক্ষমতায়ন, সাফল্যের এমন খাতগুলোর বড় অবদান প্রাণী সম্পদের। অথচ 6-7 বছর আগেও মাংসের চাহিদা মেটাতে নির্ভর করতে হতো প্রতিবেশীদের উপর। সরকারের সঠিক পরিকল্পনা আর খামারিদের পরিশ্রম তৈরি করেছে নতুন সম্ভাবনা। প্রাণী সম্পদ মন্ত্রণালয় তথ্য বলছে, প্রতি বছর দেশে 25% হারে গবাদি পশুর খামার বাড়ছে। বছর বছর গরু ছাগলের উৎপাদন বাড়ছে অন্তত 6 থেকে 7 লাখ। আর এই মুহূর্তে খামার সংখ্যা প্রায় 12 লাখ। পিছিয়ে নেই পোল্ট্রি শিল্প। 40,000 কোটি টাকার বিনিয়োগ আছে এই খাতে। প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, রপ্তানি আয়ের নতুন দুয়ার হচ্ছে প্রাণী সম্পদ খাত। কোরবানির চাহিদা মেটাবার পরেও কিন্তু উদ্বৃত্ত থাকছে এবং প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে কিন্তু এখন সপ্তাহে না দিনেই তারা রেগুলার মাংস খাচ্ছেন। যেভাবে প্রাণী সম্পদের উন্নয়ন হচ্ছে, আমরা বিভিন্ন দেশের ডিমান্ড রয়েছে, মাংস রপ্তানি করার ভিতর থেকেও কিন্তু আমরা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা ব্যাপক পরিকল্পনা রয়েছে, গবেষণা চলছে, যে দেশ থেকে যে জাতীয় প্রজাতির উন্নত জাত আনতে হয় সেগুলো আনা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ডিএলএস এর তথ্য বলছে, ডিম ও দুধ উৎপাদনে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে মাংস উৎপাদন বাড়লেও আছে কিছু সমস্যা। এই দুইটাতে কিন্তু একটু শর্টেজ আছে। এই প্রাণী সম্পদ বিশ্লেষকের পরামর্শ, সমস্যা সমাধানে গরুর খাবার হিসেবে ঘাস চাষে মনোযোগ দিতে হবে। ডিমের উৎপাদন বাড়াতে আনতে হবে উন্নত জাত। ডেভেলপমেন্ট, ভালো ব্রিডের যে মানে কনজারভেশন এবং সে ক্রস, এই জিনিসটা প্লাস হলো কাঁচা ঘাসের যে উৎপাদন সেটা বাড়াতে হবে, প্লাস ফিডের যে অ্যাভেলেবিলিটি সেটা, প্লাস ফিডের যে প্রাইস সেটাকেও কিন্তু খামারের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। আর এর জন্য আমি যেটা বলবো যে ডে ওল্ড চিকের দামও কমাতে হবে। বর্তমানে দেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান 1.47% এবং বার্ষিক প্রবৃদ্ধির হার 3.47%। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক যশোর রোড। বিজয়ের 50 বছর পূর্তিতে এই রোডকে উপজীব্য করে মুক্তিযুদ্ধে যশোর রোড শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে অংশ নেন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও যশোর জেলার 50 জন বরেণ্য ও তরুণ চিত্রশিল্পী। যুদ্ধকালীন সময়ে শরণার্থীদের অবর্ণীয় দুর্দশা ও যুদ্ধচিত্র রং তুলির ছোঁয়ায় প্রাণবন্ত এবং মনোমুগ্ধকরভাবে ফুটিয়ে তোলেন চিত্রশিল্পীরা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যশোর পৌর পার্কে সূর্যের দিকে গমন শীর্ষক ছবি আঁকার মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী তরুণ কুমার ঘোষ। তিনি যুদ্ধের সময়ের স্মৃতিচারণ করেন। সেই মুক্তিযুদ্ধের লাল সূর্যটাকে অর্জন করার যে অনুভূতি, সেই অনুভূতি এই যশোর রোড, এই টাইটেল যে যশোর রোড টাইটেলটা দেওয়া হয়েছে, সেটা আমার আসলে খুব ভালো লেগেছে। এই ক্যাম্পে ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জেলার চিত্রশিল্পীরা অংশ নেন। এমন আয়োজনে খুশি তারা। 50 বছর পূর্তিতে আজকের যে আর্ট ভ্যানিয়েলটাতে আমরা পার্টিসিপেট করাতে অত্যন্ত আনন্দিত। কবুতর রেখেছি 2টা এবং হাতে শাপলা ফুল হাতে নিয়ে সবুজ প্রকৃতির মাঝে লাল শাড়ি পরে একজন নারী। মুক্তিযুদ্ধের সাথে জড়িত এমন সব ছবি দেখে মুগ্ধ স্থানীয়রা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মিলে আমরা যশোরে যে আয়োজনটা করেছি, এটা সারা জীবন মনে থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণী আর্টিস্টরা এসেছেন, তারা আপন মনে ছবি আঁকছেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা এই আর্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ঐতিহাসিক যশোর রোড দিয়েই আমাদের দেশে ঢুকেছিলেন বিজয়ের পর, তো সেই ঐতিহাসিক রোডকে উপজীব্য করে ছবি আঁকা বিজয়ের 50 বছর পর এর চেয়ে চমৎকার স্মারক এই সুবর্ণ জয়ন্তীতে আর হতে পারে না বলেই আমরা বিশ্বাস করি। যশোর ইনস্টিটিউট মিলনায়তনে এসব চিত্রকর্ম 7 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় শুরু হয়েছে 5 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। এই মেলায় স্টল নিয়ে উৎপাদিত পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। এতে অনলাইন ব্যবসার প্রসারের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা। আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
সংসারে কাজের পাশাপাশি বিভিন্ন পণ্য ঘরে বসে তৈরি করে অনলাইনের মাধ্যমে তা ভোক্তার কাছে পৌঁছে দিয়ে দেশের অর্থনীতিতে এখন বিরাট ভূমিকা রাখছে নারী উদ্যোক্তারা। এরই অংশ হিসেবে দ্য প্ল্যানিং প্যারাডাইসের আয়োজনে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে শুরু হয়েছে 5 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। 21টি স্টলে বাহারি বাটিক, সিল্ক, হাতের কাজে সৌন্দর্য ফুটিয়ে তোলা নানা রঙের শাড়ি, 3 পিস, শীতের পোশাক, সুস্বাদু আচার, ঘর সাজানোর বাহারি সামগ্রী, শীতের পিঠা সহ বিভিন্ন খাবার আর ব্যবহার্য সামগ্রীর পসরা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা। উৎপাদিত পণ্যের প্রচার আর প্রসারই যার লক্ষ্য। নতুন নতুন উদ্যোক্তা যারা সেই উদ্যোক্তাগুলো আস্তে আস্তে একটু সামনের দিকে যেন আগাতে পারে, এই জন্য এই মেলায়। সাংসারিক কাজের পাশাপাশি এই অনলাইন বিজনেসটা আমাদের মহিলাদের জন্য অনেক অনেক সুবিধা বয়ে নিয়ে আসছে। গ্রামে গঞ্জে সবাই কাজ করাচ্ছি, তাদেরকে নিয়ে এই কাপড়গুলো কাজ করাচ্ছি এবং তাদেরও উপকার হচ্ছে এবং আমারও উপকার হচ্ছে। মেলায় অনলাইন ব্যবসায়ীদের পরিচিতি বৃদ্ধি সহ নারীরা উৎসাহ পেয়ে উদ্যোক্তা তৈরি হবে বলে জানান আয়োজকরা। আমাদের নারী উদ্যোক্তা মেলার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইন সেলার তাদের ট্রাস্ট বৃদ্ধি করা এবং তাদের পরিচিতি বৃদ্ধি করা, যাতে তারা অনলাইনে আরো বেশি সেল করতে পারে। প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দিয়ে নারীদের এগিয়ে নিতে বিসিক কাজ করছে। যে বগুড়া জেলায় নারীরা এগিয়ে আসছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং সেই এগিয়ে আসার কারণে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর্থিক সুবিধা দিয়ে আমরা তাদেরকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে নানাবিধ কার্যক্রম আমরা পরিচালনা করছি। প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা স্বনির্ভর হওয়া সহ বিভিন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার সরু মিনিকেট চালের দাম কেজিতে আরও 3 টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে আগের সপ্তাহে 57 টাকা কেজি মিনিকেট এখন বিক্রি হচ্ছে 60 টাকা দরে। নিত্যপণ্যের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির মধ্যে চালের মূল্য বৃদ্ধিতে বাজারে কি রেখে কি কিনবেন সেই হিসেব মেলাতেই হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্তরা। আমনের ভরা মৌসুমেও ধানের দাম বেশি থাকায় চালের দাম কমানো যাচ্ছে না বললেন চালকল মালিকরা। আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক সন্দেহভাজন আসামিকে মঙ্গলবার ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রয়টার্স জানায় খালেদ আয়েদ আল ওতাইবি নামের ওই ব্যক্তিকে খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ রয়েছে। সৌদির একজন সাবেক রাজকীয় প্রহরী তিনি। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্কের দাবি করা সন্দেহভাজন 26 আসামির মধ্যে আলো তাইয়ুবিও একজন। গ্রেপ্তারের ঘটনাকে স্বাগত জানিয়েছে খাশোগির বাগদত্তা হেতিস সেনগিস। এই ঘটনায় একটি বড় ধরনের সাফল্য হতে পারে বলে মন্তব্য করেছেন হত্যাকাণ্ডটির সাবেক জাতিসংঘের তদন্তকারী আগনেস ক্যালামার্ড।